আজকের সেশনটা মোটামুটি একটু লম্বাই হবে। লিওন শুনতে পাচ্ছিস ঠিক মতো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশন জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে যদি একটু কথা বলি। টাইট্রেশন জিনিসটা হচ্ছে, সেটা হলো যে কোন একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যেটা কিনা আমি জানি না। ঠিক আছে, ডিটারমিনেশন অফ আননোন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। ডিটারমিনেশন অফ এ সলিউশন কি দিয়ে বের করবো আসলে? উইথ রেসপেক্ট টু এ নোন কনসেন্ট্রেশন, মানে একটা জানা ঘনমাত্রার সাপেক্ষে, রেসপেক্ট টু এ known concentration in presence of an indicator. ইন্ডিকেটরের উপস্থিতিতে আমরা যেটা করব, কোন একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে অজানা একটা দ্রবণের ঘনমাত্রা বের করব। এই প্রসেসটার নাম হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশনে কিছু বেসিক অ্যাপারেটাস থাকে। অ্যাপারেটাস গুলা যেগুলো দিয়ে আমরা কাজ করি, সে তার মধ্যে একটা হচ্ছে পিপেট, এই যে এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার, আর এটাকে বলা হচ্ছে বুরেট, আর এটাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক, সরি কনিক্যাল ফ্লাস্ক বলে এটাকে। আর ভলিউমেট্রিক ফ্লাস্ক নামে একটা ফ্লাস্কের প্রয়োজন হয়। ভলিউমেট্রিক ফ্লাস্ক দিয়ে হচ্ছে সার্টেন ভলিউমের সলিউশন বানায় আর কি। এখানে দাগ কাটা থাকে, বোতলে গায়ে লেখা থাকে 250 ml, তার মানে 250 ml সলিউশন এর মধ্যে বানানো যাবে। তো জানা দ্রবণের ঘনমাত্রা যদি আমরা বলি, ধর এই জায়গায় তার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে। তার মধ্যে একটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কাকে বলে? যে দ্রবণের যেটার ঘনমাত্রা পরিবর্তন হয় না, যার দ্রবণ বানায় রাখলে ওই দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হবে না। নো রিঅ্যাকশন উইথ অক্সিজেন, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং নিক্তির সাথে, মানে যেই ধর আমি একটা সার্টেন ঘনমাত্রার দ্রবণ বানাবো, হ্যাঁ ধর আমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণের ঘনমাত্রা বানাবো, তো পটাশিয়াম ডাইক্রোমেট মাই পানিতে ওজন করতে হবে। ওটার জন্য আমার একটা ব্যালেন্স বা পাল্লা দরকার, যেটা কিনা পলবঙ্গি ব্যালেন্সের নাম শুনছিস তোরা, বা আমরা 3 ডিজিট 4 ডিজিট যে ডিজিটাল ব্যালেন্স গুলো আছে সেই ব্যালেন্স গুলো ইউজ করে থাকি। ওই ব্যালেন্সের সাথে বাতাসের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, এবং যাদের ধর পটাশিয়াম ডাইক্রোমেট একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ আমি বানায় রাখছি, দ্রবণটার ঘনমাত্রা পরিবর্তন হবে না, এই ধরনের সাবস্টেন্সকে প্রাইমারি সাবস্টেন্স বলে, প্রাইমারি স্ট্যান্ডার্ড বা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলে। এবং তাদের এক্সাম্পল গুলো যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ঘনমাত্রা ইজিলি পরিবর্তন হয়ে যায়, তারা বাতাসের অক্সিজেন, জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলায়। যেমন ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো তারপরে আমরা আরেকটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ কাকে বলে। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় জানা থাকে, তারা প্রমাণ দ্রবণ বলে। হ্যাঁ, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের একটা দ্রবণ যদি আমি বানাই, সেই দ্রবণের ঘনমাত্রা কি কখনো চেঞ্জ হবে লিওন? না ভাইয়া। চেঞ্জ যদি না হয় তাহলে সেটা দ্রবণটাকে প্রমাণ দ্রবণ বলা যায়। তো প্রমাণ দ্রবণ বলা যায়। এবং আরেকটা পয়েন্ট এখানে আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে ধর মোলারিটি আর মোলালিটির মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, মোলারিটি আর মোলালিটি হচ্ছে দুইটাই কিন্তু ফর্মুলা প্রাইস সিমিলার, 1000 W/mv। আর এটা মোলারিটির ক্ষেত্রে যে mv, আর মোলালিটির ক্ষেত্রে হচ্ছে m/W, দ্যাট ইজ হচ্ছে সলিউট, সরি সলভেন্ট, দ্রাবকের ভর, উপর হচ্ছে দ্রবের ভর। তো দুইটার মধ্যে কোনটা ব্যবহার করার সুবিধাজনক, এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, কোনো কোনো ভর্তি পরীক্ষায় রিটেনে আসে বা এইচএসসি পরীক্ষা মাঝে মাঝে রিটেনে চলে আসে এই প্রশ্নটা। দুইটা সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোলারিটিতেই কিন্তু তাপ ভলিউম টার্মটা আছে, মোলারিটিতে ভলিউম নেই, ভরের কথা বলা আছে। তো ভর তো তাপমাত্রা নির্ভরশীল না, যেহেতু ভলিউম তাপমাত্রা নির্ভরশীল, ভলিউমের সাথে তাপমাত্রা সম্পর্কিত, তাই অবভিয়াসলি ভলিউম চেঞ্জ হলে তাপমাত্রা চেঞ্জ হবে, সরি টেম্পারেচার চেঞ্জ হলে পরে ভলিউম চেঞ্জ হবে। সো ভলিউম সম্পর্কিত যেহেতু হচ্ছে মোলারিটিতে, তাহলে মোলারিটি কিন্তু তাপমাত্রা নির্ভরশীল একটা
ঘনমাত্রার একক বা ঘনমাত্রা প্রকাশক একটা মাধ্যম। সো আমি ধর 25°C তাপমাত্রা একটা দ্রবণ বানাইলাম, 30°C তাপমাত্রা নিয়ে গেলে কিন্তু সেই দ্রবণের ঘনমাত্রার ওই মোলার নাই চেঞ্জ হয়ে যাবে। তাই মোলারিটির চেয়ে মোলালিটি ব্যবহার করা উত্তম। আশা করি বুঝতে পারছিস, বুঝতে পারছিস? হ্যাঁ জি ভাইয়া তাহলে আমি যদি কোন একটা দ্রবণের বললাম যে জানা দ্রবণের ঘনমাত্রা সাপেক্ষে অজানা দ্রবণের ঘনমাত্রা বাইর করবো, তাহলে জানা দ্রবণটা অবশ্যই প্রমাণ দ্রবণ হইতে হবে, রাইট? অবশ্যই। প্রমাণ দ্রবণ যদি না হয়, ধর তোর কাছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়েই তোর প্রমাণ দ্রবণ বানাতে হবে, বাট এমন একটা টাইট্রেশন করতে গেলে যেখানে প্রমাণ দ্রবণ তৈরি করার মতো কোনো বস্তু তোর কাছে নাই বা কোনো সাবস্টেন্স নাই, তখন তুই কি করবি? তাহলে তখন আমরা যেটা করি, ইনস্ট্যান্টলি দ্রবণ বানিয়ে ইনস্ট্যান্টলি কাজ করি, ওদের ঘনমাত্রা পরিবর্তন হইতে সময় যেন না পায়, বা খুব কম সময়ের ভিতরে কাজটা করে ফেলবো, ঘনমাত্রা পরিবর্তনের সুযোগ দিব না। বাট যদি আমার কাছে অপশন থাকে তাহলে অবশ্যই আমি প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বানাই নিবো আগে। ওকে, জি ভাইয়া। তাহলে সাপোজ আমাকে বলা হলো এখন যে প্রিপেয়ার, তবে বলা হলো যে প্রিপেয়ার 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। তোর এই সলিউশনটা বানানোর জন্য বলা হলো, তাহলে এখন বানাইতে হবে আমার এই সলিউশন। তাহলে আমার ভলিউম আমি জানি 250 ml, আমি জানি হচ্ছে আমার কনসেন্ট্রেশন মোলার ঘনমাত্রা এসএম হচ্ছে 0.1 মোলার। তাহলে আমার তো মোলার ঘনমাত্রার সমীকরণ কি? এসএম হচ্ছে 1000 W/mv। তো সোডিয়াম কার্বনেটের মোলার ভর 106 আমি জানি, ভলিউম 250 বসাইলাম, 1000 বসাইলাম। এখন ডাব্লিউ কত আমি ডাব্লিউ হচ্ছে জানি না আসলে ডাব্লিউ জিনিসটাই, এসএম জানি হচ্ছে 0.1। তাহলে এখান থেকে ডাব্লিউ ফাইন্ড আউট করা যায় না? যায় কিনা? দেখ কাটাকাটি গুলো এখানে 4 আসে, তাহলে এই জায়গায় 4 আসলে পুরো এই জায়গায় 0.1 আছে, তাহলে আমি ডাব্লিউ হিসেবে লিখতে পারি হচ্ছে 10.6/4। তাহলে এখানে কত আসে? 3 পয়েন্ট কত 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসার কথা। একটু দেখতো কত আসে। এত গ্রাম। তার মানে আমি যদি একটা ওই ইলেকট্রিক ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স দিয়ে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট মাইপা নিয়ে সেটাকে এরকম একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে নেই, ভলিউমেট্রিক ফ্লাস্কে নিয়ে যদি ধরে এর মধ্যে ঢেলা দেই, এই যে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট ঢেলে দিলে পরে দিলাম, এই যে ঢেলে দিলাম, তো নিচে রাখলাম। তারপরে এর মধ্যে এখানে দাগ কাটা আছে, এবার আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করব। ওয়াটার অ্যাড করে এটাকে ডিসলভ করে যদি আমি 250 ml বানাই, ধর 250 ml বানাই, তাহলে কিন্তু আমার 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট হয়ে গেল না? তাহলে এই দ্রবণটা হয়ে গেলে দ্রবণের ঘনমাত্রা আমি জানি। তাহলে এবার আমি যেটা করবো, এই দ্রবণটাকে আমি সবসময় কোথায় নিব? আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কে সবসময় কোথায় নিতে? প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কে নিতে হচ্ছে ইউজুয়ালি ইকোনিক্যাল ফ্লাস্কে টাইট্রেশনের সময়। তো আমার কাছে 250 ml এর দ্রবণ আছে, তো আমার তো 250 ml পুরোটা লাগবে না, আমি 250 ml দিয়ে কাজ করবো না, কারণ 250 ml এর সোডিয়াম কার্বনেট যদি নেই ধর, আর বুড়েটে ধরে জায়গায় আমি সালফিউরিক অ্যাসিড নিলাম না, ধরে জায়গায় নিলাম সোডিয়াম কার্বনেট, কথা। তো 250 ml সোডিয়াম কার্বনেট নেওয়ার পরে যদি 250 ml কে টাইট্রেশন করতে যাই, মানে 250 ml এর সাথে যখন HCl বিক্রিয়া করবো, ধর এই জায়গায় HCl আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখছি, এটা আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম সাপোজ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুড়াতে গেলে কিন্তু লাগবে প্রায় 250 কাছাকাছি বা ওরকম কিছু একটা লাগতে পারে। তাহলে এত হিউজ পরিমাণ নিয়ে কিন্তু কাজ করা যাবে না, কেন? বুড়েটে ম্যাক্সিমাম ধর হচ্ছে 50 ml। তাহলে আমার তো 250 নিয়ে কাজ করা যাবে না, যাবে কম নিয়ে কাজ করতে হবে। কম কত নিয়ে কাজ করবো তাহলে? তো কম আমরা ইউজুয়ালি কত নিয়ে কাজ করি? কম হচ্ছে আমরা সাধারণত 10 ml 20 ml এরকম বা 25 ml এরকম নিয়ে কাজ করি। তার জন্য আমরা 250 থেকে পিপেট দিয়ে, যে পিপেট আছে পিপেট দিয়ে পিপেটিং করে আমরা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে নিয়ে নিই। তো কনিক্যাল ফ্লাস্কে নিয়ে নিলাম, কনিক্যাল ফ্লাস্কে সোডিয়াম কার্বনেট নিলাম, ধর কথা 10 ml। তার সাথে আমি একটা ইন্ডিকেটর দিলাম, এখানে ফেনফথিলিনের কথা বলছি, আমরা ফেনফথিলিন না বলে আমরা মিথাইল অরেঞ্জ দিলাম। তো মিথাইল অরেঞ্জ দিলে মোটামুটি একটা অরেঞ্জ কালার থাকে এই জায়গায়, এই অরেঞ্জ কালারের একটা সলিউশন আসে। তারপর আমরা বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে আস্তে অ্যাড করা শুরু করি। তো যখন এই জায়গায় সোডিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করবে, ব্যালেন্সড ইকুয়েশন লিখতে গেলে আলটিমেটলি আমি পাবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড দুইটা পাবো আর কি। তো এই গেল ব্যাপার। এখন এই জায়গায় সোডিয়াম কার্বনেট যতক্ষণ আছে, ধর আমি উপর থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছি,
সে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম কার্বনেট তো নির্দিষ্ট পরিমাণ নিচ্ছে, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম কার্বনেটের সাথে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করবে। তো যখন সোডিয়াম কার্বনেট শেষ হয়ে যাবে তখন কিন্তু তার উপর থেকে তোর হচ্ছে সোডিয়াম কার্বনেট মানে HCl আসতে পারে, HCl এর সোডিয়াম কার্বনেটকে পাবে না বিক্রিয়া করার জন্য, তখন সে HCl হিসেবে থেকে যাবে। ইন্ডিকেটর জিনিসটা হচ্ছে এমন, সে হচ্ছে ধর অ্যাসিডিক মিডিয়াতে একরকম কালার দেখে, অ্যালকালাইন মিডিয়াতে বা বেসিক মিডিয়াতে অন্যরকম কালার দেখে। তো যেহেতু সোডিয়াম কার্বনেট একটা অ্যালকালাইন সলিউশন, ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণে মিথাইল যে মোটামুটি অরেঞ্জ কালার দেখাচ্ছিল, তো তো HCl যখন আমি ঢালছিলাম তখন HClটা যে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট শেষ করে দিচ্ছে। সোডিয়াম কার্বনেট যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে পরে আলটিমেটলি তো দ্রবণে যদি আমি উপর থেকে উপরের থেকে HCl ঢালি তাহলে দ্রবণটা অ্যাসিডিক হয়ে যাবে। HCl আবার হচ্ছে মিথাইল হচ্ছে অনেকটা পিঙ্কিশ কালার দেখায়, তাহলে যখনই পিঙ্ক কালার আসা শুরু হবে তখনই বিক্রিয়া শেষ। এম আই রাইট? জি ভাইয়া। তাহলে ইন্ডিকেটরের কাজ হচ্ছে আসলে কি করা, টাইট্রেশনের কালার পরিবর্তনের মাধ্যমে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশন শেষ হচ্ছে তখন সেই শেষ বিন্দুটাকে নির্ধারণ করা। তাহলে ওই শেষ যখন হয়েছে, যখনই দেখবো যে দ্রবণটার কালার পিঙ্কিশ হয়ে যাচ্ছে, তার মানে আসলে দ্রবণটা এখন অম্লীয় হয়ে যাচ্ছে, ক্ষার আর নাই, তার মানে বিক্রিয়া শেষ। তাহলে এখন আমি বুলেটে যে দাগ কাটা আছে, দাগ কাটা থেকে তো হিসাব করে বাইর করলাম যে কতটুকু HCl লাগছে, কথার কথা আমি 10 ml HCl লাগবে দেখলাম, কথার কথা সাপোজ সেটা। তাহলে আমি এখন সোডিয়াম কার্বনেটের 10 ml নিয়েছিলাম 250 ml থেকে, যে 250 ml এর ঘনমাত্রা ছিল 0.1 মোলার, তাহলে এই 10 ml এর ঘনমাত্রা 0.1 মোলার, রাইট? জি ভাইয়া, সেম থাকবে। HCl লাগছে 10 ml, তাহলে আমি এখানে দেখ, একটার আয়তন জানি, ঘনমাত্রা জানি, আর একটার আয়তন জানি কিন্তু ঘনমাত্রা জানি না। তাহলে যদি এরকম কোনো ফর্মুলা থেকে আয়তন আর ঘনমাত্রার সাথে সম্পর্কিত, তাহলে ইজিলি HCl এর ঘনমাত্রা বের করা যাবে, এখান থেকে যাবে না? যাবে কিনা? জি ভাইয়া, যাবে। কিন্তু এখানে যে একটা ছোট্ট বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকে দেখ ইজিলি বের করে ফেলা যায় এখানে ঘনমাত্রা। বিক্রিয়ায় অংশগ্রহণকৃত সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, সহগ অনুপাত সূত্রের কথা চিন্তা কর, ডিভাইডেড বাই তার সহগ 1 ইকুয়াল বিক্রিয়া অংশগ্রহণকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বাই 2। এই সূত্র লেখা যাবে নাকি যাবে না? যাবে ভাইয়া। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যার পরিবর্তে কি তার আয়তন ইনটু ঘনমাত্রা লেখা যায়? যাবে। বাই 1 সমান S অফ HCl, S মানে মোলার ঘনমাত্রা, V অফ HCl বাই 2। তাহলে আমি তো ভাই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা জানি 0.1, আমি তো সোডিয়াম কার্বনেট নিচে 10 ml এটাও জানি, আমার HCl লাগছে 10 ml এটাও জানি, তো আমার তো খালি S অফ HCl বাকি, বের করা যাবে নাকি যাবে না? যাবে ভাইয়া। তাহলে আমি অজানা দ্রবণের ঘনমাত্রা বের করার সিস্টেমটা জেনে গেলাম, সূত্র জেনে গেলাম, টাইট্রেশন বুঝলাম, ইন্ডিকেটর কালার পরিবর্তনের মাধ্যমে শেষ বিন্দু নির্ধারণ করে সেটাও বুঝলাম। টাইট্রেশন বুঝছি? জি ভাইয়া, অবশ্যই। ফাইন। এই জায়গায় একটা মজার ব্যাপার দেখ, এই যে সোডিয়াম কার্বনেটের মধ্যে যখন আমি মিথাইল আয়ন দেবো তখন এই কালার দেখা যায়, তো আস্তে আস্তে কালারটা এই যে চেঞ্জ হওয়া শুরু করে, যখনই এরকম চেঞ্জ হওয়া শুরু করে, মানে এটা কিন্তু পিঙ্ক হয় নাই, পিঙ্ক আর মানে ইয়েলোর মাঝামাঝি, যখনই পিঙ্ক হয়ে যাবে সাথে সাথে বিক্রিয়া শেষ করে দেবে। তার মানে এটা হচ্ছে অ্যালকালাইন কন্ডিশন বুঝছে, অ্যাসিডিক কন্ডিশন বুঝছে, এটা হচ্ছে মানে জাস্ট ট্রানজিশন স্টেট, মানে এক ফোঁটা ধর এই জায়গায় যদি আর এক ফোঁটা HCl দেওয়া হয়, জাস্ট এক ড্রপ, তখনই কালারটা সাথে সাথে পিঙ্ক হয়ে যায়। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তো ভাই এখানে হ্যাঁ বল। আয়তনটা কমে গেল কেন, মানে পরের চিত্রটা আচ্ছা, এটা আয়তন হ্যাঁ, কমে গেছে মানে সেটা ভুল ক্রমে মানে জাস্ট দেখাইছে আর কি, যে এরকম করে কালার চেঞ্জ, সেটা আসলে তোমার কথা ওরকম সমানই হবে আর কি। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি টাইট্রেশন নিয়ে কথাবার্তা। এই যে ধর এই যে 2.65 গ্রাম বানাইতে হবে, হিসাব হিসাব করলাম আমরা, কিন্তু পয়েন্ট হচ্ছে ইন্ডিকেটর আসলে কাজ করে কিভাবে, মানে এটা কি কাজ করে বা কি এমন করে যার জন্য হচ্ছে আলটিমেটলি কালার পরিবর্তন হয়, সেটা হচ্ছে একটা বিশাল বড় কেমিস্ট্রি। এটা থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ইন্ডিকেটর কোন টাইট্রেশনে ব্যবহার করা যাবে, আসে না প্রশ্ন? দেখছিস টেস্ট পেপার খুলে দেখছিস? জি ভাইয়া, এগুলা ওরকম অনেক প্রশ্ন কিন্তু দিচ্ছি। মানে এটা হচ্ছে মানে মার্কাবার একটা প্রশ্ন, এটা প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসে। এবং 10 মিনিট স্কুলের একটা ইয়ে আছে, কি বলে, একটা সাবস্ক্রিপশন মডেল আসতেছে, ওই মডেলের যে ইয়াগুলা মানে টেস্ট পেপার সলভ, ওটা আমি করছি। তো ওখানে টেস্ট পেপার সলভের প্রথম টাইপই ছিল এইটা, এবং এটা নিয়ে প্রায় 12 থেকে 14টা প্রশ্ন ছিল সবগুলো বোর্ড মিলে গত 4-5 বছর। তার মানে কত ইম্পর্টেন্ট একটা টপিক। তো টাইট্রেশনে যেটা হয়, এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, এটা শেষ বিন্দু নির্ধারণ করে কিভাবে বর্ণ পরিবর্তন করে নির্ধারণ করে, অজানা দ্রবণের ঘনমাত্রা জানা দ্রবণের ঘনমাত্রা সাপেক্ষে নির্ণয় করা, সেটার ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর ব্যবহার করি। ইন্ডিকেটর কি ইন্ডিকেট করে? বিক্রিয়ার শেষ বিন্দু ইন্ডিকেট করে, এই জন্য নাম হচ্ছে ইন্ডিকেটর।
ইন্ডিকেটর হিসেবে এক্সাম্পল দেওয়া আছে লিটমাস পেপারের কথা বলা। লিটমাস পেপার হচ্ছে অ্যাসিডে নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে, অ্যাসিডে নীল লিটমাস মানে ব্লু লিটমাস হচ্ছে লাল বর্ণ ধারণ করে অ্যাসিডে, আর বেজের মধ্যে সেটা কি হয় রেড লিটমাস ব্লু লিটমাস বা ব্লু কালার ধারণ করে। বাট এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু সলিউশন হতে হবে, হ্যাঁ, দ্রবণ হতে হবে, কারণ লিটমাস পেপার কিন্তু শুকনো অবস্থায় এই কাজটা করবে না। হ্যাঁ, তো এটা কেমনে হয় কিভাবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি লিটমাস পেপারকে এইচ লিট দিয়ে প্রকাশ করলাম। এইচ লিট মানে কি, আসলে লিটমাস পেপারের স্ট্রাকচারটা খুবই কমপ্লেক্স একটা অর্গানিক স্ট্রাকচার, যেটা এখানে একটা প্রোটন রিলিজ করতে পারে। এইচ লিট লেখার মানে উদ্দেশ্য হচ্ছে যে আসলে এর মধ্যে একটা প্রোটন আছে যেটা এখানে রিলিজ করতে পারে, দ্যাট ইজ এইচ লিট লেখা। ওকে, জি ভাইয়া। আচ্ছা। তো এখন এই এই লিটমাস পেপার ধর যদি বিয়োজিত, সাপোজ লিটমাস পেপার যদি ধর তুই পানিতে ভিজাস, তাহলে লিটমাস পেপারটা কি করবে, একটা প্রোটন ত্যাগ করবে, ত্যাগ করে এইচ প্লাস উৎপন্ন করবে, আর বাকি লিটমাসের অংশটা নেগেটিভলি চার্জ হবে। এটা কিন্তু খুব সিম্পল বোঝানোর জন্য এভাবে লিখছে। ওকে, কমপ্লেক্স স্ট্রাকচারটা আমরা না যাই। তো এখন কথা হচ্ছে ধর তুই অ্যাসিডের মধ্যে নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে। হ্যাঁ, তো অ্যাসিডের মানে কি, অ্যাসিডে তো প্রোটন বেশি, তাই না? এর একটা উন্মুখী বিক্রিয়া। তো অ্যাসিডে যদি প্রোটন বেশি হয়, অ্যাসিড যদি প্রোটন রিলিজ করে, তাহলে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যায় না এই বিক্রিয়াতে? জি ভাইয়া, উৎপাদন ঘনত্ব বাড়ে যাবে। তাহলে বিক্রিয়ার মানে উৎপাদের ঘনমাত্রা যদি বেড়ে যায়, অ্যাসিডের নীল লিটমাস লাল হয়, তার মানে কি উৎপাদের ঘনমাত্রা বলে বিক্রিয়া কোন দিক যায়, সামনের দিক যায় না পেছনের দিকে যায়? উৎপাদের ঘনমাত্রা বলে বিক্রিয়া বিক্রিয়কের দিকে যায়, তাই না? জি ভাইয়া, পিছনের দিকে যাবে। তাহলে পেছন দিকে আসবে, তার মানে অ্যাসিডের নীল লিটমাস লাল হয়, তাহলে এই এলআইটি মাইনাসের বর্ণ হচ্ছে নীল, আর এই লিটমাসের বর্ণ হচ্ছে লাল। তাহলে যখন তুই অ্যাসিডে দিবি তখন এলআইটি মাইনাসটা এইচ প্লাস এর সাথে মিলে আলটিমেটলি এইচ লিট উৎপন্ন করবে, তাহলে নীলটা আস্তে আস্তে লালে কনভার্ট হবে। আবার যখন তুই বেজ দিবি তখন কি হবে, তখন এই এইচ প্লাসটা একসেপ্ট করবে বেজ, বেজ একসেপ্ট করে সেটাকে পানি বানায় দিবে, তাহলে এলআইটি মাইনাসটা বেশি উৎপন্ন হবে, তাহলে বেজের রেড লিটমাসটা কি হবে, নীল হবে। জি ভাইয়া। সিম্পল কেমিস্ট্রি কিন্তু, ঠিক আছে, কঠিন কিছু না। ইটস অল অ্যাবাউট লাসার দিলে নি। এখন আয় সাম্যাবস্থা জিনিসটা নিয়ে একটু কথা বলি। সাম্যাবস্থার ব্যাপারটা হচ্ছে ধরে যে এখানে স্মল এ মোল ক্যাপিটাল এ আর স্মল বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়া করে আর স্মল এম মোল ক্যাপিটাল সি আর স্মল ডি মোল ডি বানাইতেছে। তো এই সাম্যাবস্থা লাসার দিলে নীতি তো জানোস, রাইট? লাসার দিলে নীতি নিয়ে আর কথা না বলি। তো এটা আসলে এমন ভাবে আমি এই স্লাইডটা রেডি করছিলাম, লিখে রাখছিলাম যেন একদম প্রিলিমিনারি স্নোবিশ কেউ যদি থাকে যে কিনা একদম এইচএসসি মাত্র শুরু করছে তার বোঝার জন্য কি। তো এই জায়গায় এটা একটা বিক্রিয়াটা উন্মুখী বিক্রিয়া। তো আমরা যে কোনো একটা বিক্রিয়ার গতিবেগ ল অফ মাস সেকশন থেকে জানি যে বিক্রিয়ার গতিবেগ হচ্ছে তার বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার সমানুপাতিক। তো সেই হিসেবে বা সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরকে কিভাবে প্রকাশ করে, দুই ভাগে, ঘনমাত্রা এবং আংশিক চাপ দিয়ে প্রকাশ করা যায়। তো ধর একটা বিক্রিয়া যদি এ থেকে বি হয়, তাহলে এ মানে আসলে এ না, রেট, ও সরি না, ঠিক আছে, এখানে এবি বলার পেছনে উদ্দেশ্য যে এ যদি বি এর সমানুপাতিক হয়, তাহলে সমানুপাতিক চিহ্ন হলে একটা কনস্ট্যান্ট কে আসে, ধ্রুবক সংখ্যা আসে আর কি। তো এই জায়গায় ফরওয়ার্ড বিক্রিয়া বলতে বোঝাচ্ছে আসলে যে স্মল এ মোল ক্যাপিটাল এ প্লাস স্মল বি মোল ক্যাপিটাল বি থেকে উৎপাদ আসতেছে। তাহলে যদি আমি বলি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, সেটা হবে কি এই এর সক্রিয় ভর ইনটু বি এর সক্রিয় ভর। তো এই সক্রিয় ভরের ক্ষেত্রে যেটা হবে সহগটা হয়ে যাবে পাওয়ার, তাহলে সহগগুলোকে আমি পাওয়ার দিয়ে দিলাম। সিমিলারলি ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, আর ওই সমানুপাতিক চিহ্ন একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে ফরওয়ার্ড বিক্রিয়ার ধ্রুবক বলা হলো। আর ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, উৎপাদক মানে ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হচ্ছে সি আর ডি, তাহলে সি এর সক্রিয় ভর ইনটু ডি এর সক্রিয় ভর, আর উপরে তাদের পাওয়ার গুলো গুণ মানে পাওয়ার হয়ে তাদের সহগ গুলা। সাম্যাবস্থা যেটা হয় সক্রিয় বিক্রিয়া মানে সম্মুখমুখী বিক্রিয়ার বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়, তাহলে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান, সেখান থেকে কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড সমান এই অনুপাতটা আসে, সো কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড কে ইকুইলিব্রিয়াম বলে। এখন আমি যদি এই জায়গায় সক্রিয় ভরটাকে যদি ধর ঘনমাত্রা দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে কেসি বলে, আর আংশিক চাপ দিয়ে প্রকাশ করি সেটাকে কেবি বলে। বুঝতে পারছি নাকি পারেনি? জি ভাইয়া, বুঝছি এটা। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের কথা যদি আমরা বলি বা অ্যাসিডের ডিসোসিয়েশন রিঅ্যাকশনের কথা যদি বলি, অ্যাসিডকে এইচ দিয়ে লিখি। এইচ দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে আসলে অ্যাসিড হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে প্রোটন রিলিজ করতে পারে, তাই এইচ দিয়ে লেখা, যেমন লিটমাস পেপারকে এইচ লিখছিলাম। তাহলে এখন এটা আলটিমেটলি একটা প্রোটন দিবার একটা এ নেগেটিভ আয়ন দিবে, তাহলে এটা যদি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমীকরণ লিখি কে ইকুইলিব্রিয়াম, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। কারণ এই সমীকরণটা আসলে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা যদি কে এর কথা বলি, বা আংশিক চাপ বা সক্রিয় ভর যেটাই বলি না কেন। আর তাদের সহগ গুলা পাওয়ার, তো সহগ তো প্রত্যেকের এক করে দিয়ে পাওয়ার এক এক করে আছে এই জায়গায়। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি। ইকুইলিব্রিয়ামটা হচ্ছে একটা অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক বলে এটাকে, কারণ এটা একটা অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া বা ডিসোসিয়েশন বিক্রিয়া। তো লিটমাস পেপারের হিসাবটা সেম, এটা তো অলরেডি এক্সপ্লেন করে ফেলাইছি, এটা নিয়ে কথা না বলি।
এখন ইন্ডিকেটর যেগুলো নরমালি আমরা যেসব ইন্ডিকেটর ব্যবহার করি, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা মিথাইল থাইমোলথেলিন বা হচ্ছে ফেনলফথেলিন, এই সবগুলোই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর কি, উইক অর্গানিক কম্পাউন্ড। তো উইক অর্গানিক অ্যাসিড অথবা বেস হিসেবে তারা থাকে। তো যেরকম লিটমাস পেপারে যেরকম একটা কনজুগেট স্ট্রাকচার আছে, ধর যে একটা লিটমাস পেপার একটা প্রোটন ত্যাগ করলে একটা যে লিটমাস এলআইটি মাইনাস উৎপন্ন করলো। তো এই জায়গাতে কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোকে, যে এই লিটমাস পেপারটা হচ্ছে একটা, যদি অ্যাসিড বলি, সাপোজ এটা একটা অ্যাসিড, এটা যে একটা প্রোটন রিলিজ করে দিলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু একটা বেস হিসেবে কাজ করে, রাইট? মানে অ্যাসিড জি প্রোটন ভাইয়া। রিলিজ করলে যেটা পাওয়া যায় সেটাকে বেস বলে। বেস একটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে এলআইটি মাইনাস আবার একটা প্রোটন অ্যাকসেপ্ট করে একটা অ্যাসিড বানায়। তো লিটমাস পেপারটা যদি প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে সে বেস, কিন্তু যদি একটা অ্যাসিড থেকে আসে তো এটাকে কনজুগেট বেস বলা হয় বা অনুবন্ধী বেস বলা হয়, রাইট? জি ভাইয়া। একটা লিটমাস পেপারে যে কালার পরিবর্তন হচ্ছে, নীলা লাল হচ্ছে একে অপরের কনজুগেট বা অনুবন্ধী, তাই না? জি ভাইয়া। ওকে। কনজুগেট। এখন লিটমাস পেপারে যেটা হয় আসলে তোর, বা ইন্ডিকেটরে নরমালি যেটা হয়, দুটো ডিফারেন্ট আইসোমার থাকে তার, এবং এরা একে অপরের সাথে একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। যেমন একটা হচ্ছে কিটোনাল ডটোমারিজম, যেরকম ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। তো লিটমাস এই যে ইন্ডিকেটরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ধর একটাকে একটা অ্যাসিডিক স্ট্রাকচার হয় আর তার অপোজিট স্ট্রাকচারটা আবার একটা অ্যালকানাইন স্ট্রাকচার, ঠিক আছে? তো ওই জন্য আমরা এটাকে HINA আর HNB লিখলাম। HNA আর HNB মানে আসলে দুজনই প্রোটন রিলিজ করতে পারে, বাট একটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যালকালাইন স্ট্রাকচার হিসেবে কাজ করে। কোন হিসেবে? এই যে মানে একটা একটা কনজুগেট আর কি, সেই হিসেবে। এখন যেরকম অ্যাসিড একটা প্রোটন রিলিজ করে, প্রোটন A মাইনাস উৎপন্ন করে, একটা অ্যাসিড আর একটা বেস কনজুগেট বেস উৎপন্ন করে। সিমিলারলি আমার লিটমাস পেপারে যেটা হয়, ওই HINA আর HNB এর মধ্যে একটা কন্টিনিউয়াস ইকুইলিব্রিয়াম কাজ করে, তাহলে HINA HNB হচ্ছে একে অপরের কনজুগেট স্ট্রাকচার হিসেবে কনজুগেট, রাইট? জি ভাইয়া। স্ট্রাকচার। ইকুইলিব্রিয়াম মেইনটেইন করলে প্রথম দিকটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে K1, সেটা হচ্ছে প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট HNB বাই HNA, রাইট? জি ভাইয়া। এখন HINB টা যদি ধর সামহাউ যদি HINB টা ভাঙলে পরে সে একটা প্রোটন দিলে আর INB মাইনাস উৎপন্ন করলো, তাহলে দ্বিতীয় বিক্রিয়া যেটা, সেটার জন্য একটা ধ্রুবক থেকে K2, তাহলে K2 সমীকরণ হচ্ছে এটা প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, তাহলে প্রোডাক্টে এটা আর রিঅ্যাকট্যান্টে এটা প্রত্যেকের পাওয়ার মানে সহগ এক করে পাওয়ার এক এক করে দিয়ে দিছি, রাইট? জি ভাইয়া। এখন এটাকে 1 নং ধরলাম, এটাকে 2 নং, 1 আর 2 নং গুণ করছি, গুণ করলে কি আসে? K1 ইনটু K2। তো K1 ইনটু K2 তো দূরের ধ্রুবক সংখ্যার গুণফল আরেকটা ধ্রুবক, সেটাকে K ইন্ডিকেটর বললাম। এই দুইটা মান বসালে দেখ HINB কাটা যায়, তাহলে আলটিমেটলি কি থাকে দেখ, HINA একটা প্রোটন রিলিজ করলে তার কনজুগেট বানাইলো, রাইট? জি ভাইয়া। ব্যাপারটা এরকমই দাঁড়াইলো। এখন আমি যেটা করবো, এই জায়গা থেকে পিএইচ এর সমীকরণ বের করবো। পিএইচ মানে কি? পিএইচ মানে মাইনাস লগ অফ H প্লাস, তাহলে এই জায়গায় H প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করে আমার টার্গেট, রাইট? তাহলে H প্লাস এর সমীকরণটা যদি আলাদা করে লিখে, তাহলে H প্লাস সমান K ইন্ডিকেটর ইনটু এটা লেখা যায় না? জি ভাইয়া, লিখে যায় ওখানে। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে ধর লগারিদম নিয়ে আসতে চাই, তাহলে মাইনাস লগ, মানে আগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে যে লগ হচ্ছে একটা অপারেটর, মাইনাস লগ কিন্তু কোনো অপারেটর না। ওকে, আমি এটাকে একটু ব্লক করি আগে, ধর এটা বাদ দিলাম। এখন প্রথমে দুই পাশে যদি লগ নেই, তাহলে বাম পাশে লগ H প্লাস আর ডান পাশে লগ এটা আসবে, তাই না? তাই তো? জি ভাইয়া। আচ্ছা ফাইন। তাহলে এখন দেখ, তাহলে আমি লিখতে পারি লগ H প্লাস। এখন পিএইচ লিখতে গেলে তো মাইনাস লগ আনতে হবে, তাহলে সামনে মাইনাস দিয়ে গুণ করব দুই পাশে, তাহলে মাইনাস লগ H প্লাস মানে পিএইচ, আর এই জায়গায় মাইনাস লগ এটা থাকবে, আর মাইনাসটা মাইনাসের মধ্যে থাকবে। তাহলে মাইনাস যদি মাইনাসের মধ্যে থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ যে লগ A ইনটু B, মানে লগ এটাকে A ধরলাম আর এই পুরোটাকে B ধরলাম, তাহলে A প্লাস B হওয়ার কথা, রাইট? জি ভাইয়া। তাহলে লগ A প্লাস B যদি হওয়ার কথা হয়, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ানোর কথা কিরকম, যে সামনে একটা মাইনাস তো আছে, তাই না? তাহলে সামনে একটা মাইনাস থাকলে মাইনাসটা আমি মাইনাসের মধ্যে রাখলাম, এই জিনিসটা যদি এইভাবে রাখতাম, ধর যে মাইনাস লগ মাইনাস মাইনাসের মধ্যে থাকলো লগ K ইন্ডিকেটর প্লাস লগ HINA বাই INB বি। মাইনাসের কথা না? হুম। বাট আমি কি এটা করছি না উল্টাই লিখছি? INB টাকে উপরে লিখছি আর HINA কে নিচে লিখছি, তাহলে সামনে একটা মাইনাস আসবে না? মাইনাস আসবে। তাহলে সামনে যদি একটা মাইনাস আসে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লগ A বাই B সমান হচ্ছে মাইনাস লগ B বাই A, ঠিক আছে? আচ্ছা, সেই হিসাবে আমরা এই সমীকরণটাকে যদি আসলে একটু সিম্পলিফাই করি, তাহলে এরকম অবস্থায় আসে, যে সমস্ত অবস্থাটা আমরা অলরেডি লিখে রাখছি। তাহলে এখন মাইনাস লগ H প্লাস মানে যদি P হচ্ছে, তাহলে মাইনাস লগ K ইন্ডিকেটর মানে কি? P K ইন্ডিকেটর, এটা বাফারের সমীকরণ হয়ে গেল না?
জি ভাইয়া বাফারের সমীকরণ। পিএইচ সমান পিকে প্লাস লগ কনজুগেট বাই অ্যাসিড নাকি? হুম। তাহলে এটা যদি বাফারের সমীকরণ হয় এই জায়গায় অবস্থাটা এটা হলো ফাইনাল সমীকরণ, তাই তো? এখন মজার ব্যাপার হচ্ছে ফাইনাল সমীকরণে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আইএনবি মাইনাস এবং আইএনএ এই দুইটার উপরেই তো ভিত্তি করে কালার চেঞ্জটা হয় নাকি? যদি আইএনবি জি মাইনাসের পরিমাণ বেশি হয় তাহলে কালার হবে আইএনবি মাইনাসের কালার, যদি এটার পরিমাণ বেশি তাহলে এটার কালার হবে। যেমন লিটমাস পেপারে যেরকম দেখ যে যদি এলআইটি মাইনাসের পরিমাণ বেশি হয়, মানে যদি দিকটা যদি ফরওয়ার্ড দিকে থাকে তাহলে আমি ব্লু কালার দেখতে পাবো, আর যদি ব্যাকওয়ার্ড দিকে থাকে তাহলে রেড কালার আসবে ব্লু থেকে। হ্যাঁ। ইন্ডিকেটর তো সিমিলার, অসিডিক মিটাতে একটা কালার দেখে, তাহলে যদি ক্ষার যোগ করতে থাকি অ্যাসিড শেষ হয়ে গেলে যখনই ক্ষার যোগ করা শুরু করব তখনই কালার চেঞ্জ করবে লিটমাস পেপারের মতো। জি ভাইয়া। এই ক্ষেত্রে এখন এই যে চেঞ্জ করবে তাহলে অবশ্যই এই দুজনের রেশিওটা ইম্পর্টেন্ট। এই দুজনের রেশিও তো আসলে কালার চেঞ্জের ব্যাপারটাকে ডিটারমাইন করতেছে যে কোনটা বেশি কোনটা কম। তো আমি ধরলাম আইএনবি মাইনাস আর এইচআইএন এর অনুপাত হচ্ছে 10 ধরে নিলাম সাপোজ। তাহলে 10 যদি ধরি তাহলে এই জায়গায় কি আসে পিএইচ সমান পিকে ইন্ডিকেটর প্লাস লগ 10, এই পুরোটা তো 10। তাহলে আলটিমেটলি কি আসলো পিকে ইন্ডিকেটর যদি ধর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে যেমন 3.7 বসালাম তাহলে আলটিমেটলি 3.7 লগ 10 মানে 1 আলটিমেটলি 4.7 পেলাম, তাই না? জি ভাইয়া। যেহেতু আইএনবি মাইনাস আর এইচআইএন এর রেশিও যদি 10 হয় বা তার থেকে বেশি হয়, যদি আইএনবি মাইনাস এবং এইচআইএন এই দুজনের রেশিও যদি 10 বা তার থেকে বেশি হয় তাহলে আমি আইএনবি মাইনাসের বর্ণ দেখতে পাবো। তার মানে পিএইচ যদি 4.7 বা তার থেকে বেশি হয় তাহলে আমি কি দেখতে পাবো? আইএনবি মাইনাসের বর্ণ দেখতে পাবো। আইএনবি মাইনাস। তাহলে এখন সিমিলারলি আমি যদি একটা কাজ করি ভাই, আমি যদি বলি যে আইএনবি জি মাইনাস ভাইয়া। 10 এর রেশিও টু 1/10 হয় তাহলে কি পিকে ইন্ডিকেটর +1 হবে না -1 হবে? মানে -1, তাহলে আলটিমেটলি পিকে ইন্ডিকেটর -1। মিথাইল অরেঞ্জের কথা যদি বলে 3.7 -1 মানে 2.7 আসতেছে, তাহলে -1। তার মানে 2.7 বা তার থেকে কম যদি পিএইচ থাকে তাহলে আমি কালার দেখবো কার মিথাইল অরেঞ্জের কালারটা কি হবে? এইচআইএনএ মানে মিথাইল অরেঞ্জের অ্যাসিডিক কালারটা আমি দেখতে পাবো, তার কনজুগেটের কালারটা দেখতে পাবো না, রাইট? তাহলে মাঝখানে কি বল 2.7 থেকে 4.7 এর মাঝখানে কি থাকবে কালার? কালার নির্দেশ করবে না, কোনো কালারই থাকবে না, তখন ওই সময় বিক্রিয়া করবে। না না না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই যে তুই কালার দেখ, এই যে এখানে একটা ছবি ছিল না, এই ছবিটা, এই যে কালারটা, এটা কিন্তু জাস্ট এরপরে এক ফোঁটা দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে পিঙ্ক, আর ওই এক ফোঁটা দেওয়ার আগে কালার ছিল এই কালার। তার মানে এই মাঝখানে কালারটা আমি কি বলতে পারি ট্রানজিশন কালার, জাস্ট এক ড্রপ এদিক সেদিক হইলেই কালারটা ডানে বামে হয়ে যাচ্ছে নাকি? এই এক ড্রপ দিলেই পিএইচ লাভ দিয়ে 3 থেকে 5 6 চলে যায়। বিক্রিয়া টাইট্রেশনের শেষ বিন্দুতে যখন তুই লাস্ট ড্রপটা অ্যাড করবি, যখন কালার চেঞ্জ হবে ইন্ডিকেটরে, তখন পিএইচ যদি একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের কথা বলি তাহলে দেখা যায় যে পিএইচ 3 থেকে জাম্প করে সাথে সাথে 8 9 10 চলে যায়। তার মানে আমি যদি এখন একটা ধর যে কোনো একটা ইন্ডিকেটরের কথাই বলি, আমি এখানে মিথাইল অরেঞ্জের কথা বলছি, তাহলে এই যে একটা পিএইচ এর রেঞ্জ যে 2.7 থেকে 4.7 এর ভেতরে, মানে এর কম হলে অ্যাসিডের কালার দেখাবে, এর বেশি হলে ক্ষারের কালার দেখাবে, এটা বুঝছি কিনা? জি ভাইয়া। জেনারেলি প্রত্যেকটা ইন্ডিকেটর এরকম একটা রেঞ্জ থাকে যে পিএইচ রেঞ্জে সে কালার চেঞ্জ করে, এর কম হলে এক কালার, এর বেশি হলে আরেক কালার, রাইট? জি ভাইয়া। একটা প্রশ্ন আসছিল এমআইএসটি তে মেবি 2013 সালে বা 14 সালে, আমার এক্স্যাক্টলি একটা খেয়াল নেই। প্রশ্নটা ছিল এরকম যে লেবুর রসের মানে চা রটিতে বা রং চাতে, যেটা কিন্তু রং চা আসলে রং চা না রটি আর কি, রটিতে লেবুর রস দিলে পরে চায়ের কালার বিবর্ণ হয়ে যায় কেন? এটা ছিল প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে চা পাতার মধ্যে এক ধরনের একটা কমপ্লেক্স পলিফেনল থাকে। ওই কমপ্লেক্স ফেনল হচ্ছে অম্লধর্মী, মানে ফেনলেরই একটা কমপ্লেক্স স্ট্রাকচার থাকে। তাহলে যদি আমি বলি যে ফেনল হচ্ছে অ্যাসিডিক, তাহলে ফেনল একটা প্রোটন রিলিজ করতে পারে, তাহলে ধর বললাম যে ফেনলের পিএইচ দিয়ে আসলে ফেনল বোঝাচ্ছে, আচ্ছা পিএইচও লিখি, পিএইচও মাইনাস, পিএইচও মানে ফেনলের পিএইচও আর কি, মানে ফেনল তো হচ্ছে এই জিনিসটা।
তো বেনজিনের এই অংশটাকে বলে ফিনাইল। তুই তো অর্গানিক কোর্স করছিস, তুই তো জানোস এভাবেই লেখা যায় ফিনাইলকে। তো তাহলে যদি একটা প্রোটন রিলিজ করে সে, তাহলে প্রোটনটা রিলিজ করলে আলটিমেটলি এখানে একটা প্রোটন থাকবে। এখন কথা হচ্ছে তুই যদি লেবুর রস দেস, চায়ের পাতা যখন আমরা চা পাতা যখন পানিতে দেই, পাতাটা পানিতে দিলে আলটিমেটলি যে সে পাতায় পানিতে বিয়োজিত হয়, পাতাটা বিয়োজিত সে কমপ্লেক্স, যে পাতার মধ্যে যে কমপ্লেক্স পলিফেনল সেটা বিয়োজিত প্রোটন রিলিজ করতে থাকে। তাহলে পিএইচও মাইনাস উৎপন্ন, যেটা কিনা কালো বা ডার্ক ব্রাউন একটা কালার দেখে, এটা হচ্ছে এই কালার। ঠিক আছে, ওকে। এখন তুই যদি এর মধ্যে সাইট্রিক অ্যাসিড দেস, লেবুর রস মানে সাইট্রিক অ্যাসিড, তাহলে সাইট্রিক অ্যাসিড দিয়ে মানে প্রোটন দেয়, প্রোটন বেশি করা মানে উৎপাদের ঘনমাত্রা বাড়ে, উৎপাদের ঘনমাত্রা বলে বিক্রিয়া সামনে যাবে না পেছনে যাবে? অবভিয়াসলি বিক্রিয়া পেছনে যাবে। তাহলে বিক্রিয়া পেছনে যাওয়ার মানে কি পিএইচ এর কালার পেছনে যাবে। মানে কমে যাবে, কমে যাবে, আস্তে আস্তে কালার হচ্ছে ফেড হয়ে যায়। এই হলো কারণ। ওকে ফাইন। তাহলে এখন এই সিমিলারলি প্রত্যেকটা অ্যাসিডের একটা এরকম একটা মানে এই যে পিএইচ রেঞ্জ, সেটাকে এইভাবে আমরা প্রকাশ করি পিএইচ1 পিকে ইন্ডিকেটর প্লাস মাইনাস 1। ইন্ডিকেটরের চাইতে 1 কম, মানে যদি ধর মানে এরকম আর কি, ধর কারো যদি পিকে ইন্ডিকেটর 9.4 হয়, তাহলে যদি তার পিএইচ হচ্ছে 8.4 বা তার থেকে কম থাকে, তাহলে সে এইচআইএন এর কালার দেখাবে, আর যদি 10.4 বা তার থেকে বেশি থাকে তাহলে আইএনডি মাইনাস এর কালার দেখাবে। এটা তো বুঝছি নাকি? জি ভাই অবশ্যই। এখন কথা হচ্ছে আমি আসলে এখন একটা কাজ করবো, একটা গ্রাফ আঁকাবো। গ্রাফটা হচ্ছে এরকম, এই গ্রাফের এখানে হচ্ছে পিএইচ 0 থেকে 14, আর এটা হচ্ছে ভলিউম অফ বেজ এই এক্সিস বরাবর। এটা পিএইচ 7 পয়েন্ট। তো এই জায়গায় আমরা এখন হচ্ছে গ্রাফ আঁকাবো। গ্রাফটা হচ্ছে কি আসলে, ধর তুই একটা টাইট্রেশনের সেটআপ নিলি, নিয়ে ধর এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক নিচ্ছিস, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ধর তোর, আমি জাস্ট ছোট্ট করে আঁকানোর চেষ্টা করি, এই জায়গায় তুই একটা অ্যাসিড রাখছিস, তাহলে এখন এই অ্যাসিডের মধ্যে বুলেট থেকে তুই হচ্ছে ক্ষার যোগ করবি। ঠিক আছে, বুলেট থেকে তুই ক্ষার বেস যোগ করবি, বুলেট একটা স্ট্যান্ড দিয়ে আটকে রাখছে কি যাই হোক। তো এখন কথা হচ্ছে যখন তুই অ্যাসিড আসে, অ্যাসিডের একটা সার্টেন পিএইচ আছে না, আছে কিনা? বেস কি অ্যাড করছি না, বেসের ভলিউম 0? এখন যোগ করিনি, 0। প্লট করার মতো না, যে 0 ভলিউম অফ বেসে পিএইচ কত পাইলাম, ধর সাপোজ যদি স্ট্রং অ্যাসিডের পিএইচ মোটামুটি 1 2 এর কাছাকাছি থাকে, তাহলে এটা ধর 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে মোটামুটি এই যে ধর এই পয়েন্ট। তারপর আমি ধর এক ড্রপ বেস দিলাম, দেওয়ার পরে কি পিএইচ কমবে না বাড়বে? পিএইচ কমবে, মানে বাড়বে, ওই দিক দিয়ে বাড়বে, 2 3 হবে না, বেস দিলে তো অ্যাসিড কমে যাচ্ছে। তাহলে এরকম করে ধর এই যে দিলাম, ধর ভলিউম দিলাম হচ্ছে 1, তাহলে 1 ml বেস অ্যাড করার পরে আবার পিএইচ কত আসে দেখলাম, তাহলে পিএইচ কি আস্তে আস্তে বাড়বে, তাহলে 1 ml এর জন্য এই পয়েন্ট আস্তে আস্তে বাড়তেছে, এরপরে বাড়তে এরপরে গ্রাফ পাবো না আমি, অনেকগুলো পয়েন্ট পাবো না, 1 ml 2 ml করে অ্যাড করতে 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 করতে, তাহলে অনেকগুলো পয়েন্ট যদি পাই তাহলে একটা গ্রাফ পাওয়া যায়। তো যদি আমার গ্রাফ আঁকাই ফেলে আগে, তারপর তো কথা। যদি আমার অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং অ্যাসিড এসে, আর যদি বেসটা স্ট্রং বেসে, তাহলে গ্রাফটা এরকম। এবং এই যে ধর এই যে এখান থেকে যে 3 পয়েন্ট সামথিং থেকে যে গ্রাফটা, ধর 3 থেকেই ধর 3 থেকে যেরকম করে ধর এটা হলো 12 বা এটা 11, সাপোজ এটা 11, পিএইচ 11, এদিক বরাবর হচ্ছে পিএইচ। তাহলে এই যে 4 থেকে একদম এই যে 11তে চলে গেল, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে লাস্ট ফোটা অ্যাড করার সাথে সাথেই পিএইচ এ ধর 3 থেকে জাম্প করে 11তে চলে গেছে। কথা বুঝতে পারছি? জি অবশ্যই। এখন কথা হচ্ছে, তাহলে আমি যদি এই জায়গায় ইন্ডিকেটর হিসেবে মিথাইলোরেন্স ব্যবহার করতাম, করা যাইতো? মিথাইল, চিন্তা করে বল। মিথাইলোরেন্স কি করে? 2.7 এর আগে এক কালার, 4.7 এর পর আরেক কালার, তাই না? জি। তাহলে লাস্ট ফোটা দেওয়ার সময় দেখ পিএইচটা মোটামুটি 3 এর কাছাকাছি না, তো 2.7 আর 3 তো মোটামুটি কাছাকাছি, তাহলে কালারটা কি লাস্ট ফোটা অ্যাড করার আগে মনে হবে যে একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে, এরকম কিছু, রাইট? জি। আর যখনই আমি লাস্ট ফোটা অ্যাড করব, তখন পিএইচ যদি 4.7 ক্রস করে, তাহলে তো কালার পিঙ্ক হয়ে যাবে নাকি?
কালার পিঙ্ক হবে। তাহলে আমার পিএইচ কি 4.7 ক্রস করতেছে খালি না 11 তে চলে গেছে? 11তে চলে গেছে। তাহলে 4.7 তো অবশ্যই ক্রস করছে। তাহলে এই মিথাইল অরেঞ্জের কালার কি আর ইয়েলো থাকবে না পিঙ্ক হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে। তাহলে মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে নাকি যাবে না? যাবে। এখন কথা হচ্ছে দুনিয়ায় যত ইন্ডিকেটর আছে সবারই এই পিএইচ কালার চেঞ্জের রেশিওটা এই যে 3 থেকে 11 মাঝখানে থাকে। তাহলে যে ইন্ডিকেটর ব্যবহার করি না কেন লাস্ট ফোটা অ্যাড করার আগে এক কালার, লাস্ট ফোটা অ্যাড করার সাথে সাথে অন্য কালার দেখাবে না স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের ক্ষেত্রে? দেখাবে। তাহলে আমি যদি উইক অ্যাসিডের কথা বলি, উইক অ্যাসিডের ক্ষেত্রে কি পিএইচ কি 1-2 এর কাছাকাছি থাকবে না একটু বেশি থাকবে? ভলিউম অফ বেজ বেশি থাকে। তাহলে গ্রাফ করা তখন এরকম। এই যে মানে উইক বেজের জন্য এটা হচ্ছে উইক অ্যাসিড, আর স্ট্রং বেজের টাইট্রেশনের জন্য গ্রাফ হবে এরকম। এখন কথা হচ্ছে উইক অ্যাসিড আর স্ট্রং বেজের ক্ষেত্রে আমি কোন ইন্ডিকেটর ব্যবহার করতে পারবো? মিথাইল অরেঞ্জ কি ব্যবহার করা যাবে উইক অ্যাসিড স্ট্রং বেজের ক্ষেত্রে? মিথাইল অরেঞ্জ করা যাবে না। যাবে না। কেন যাবে না? কারণ তার তো কালার চেঞ্জের ব্যাপারটা বা যে এই যে এক ফোঁটা দিলে যে পিএইচ চেঞ্জ হচ্ছে সেটা তো 7 থেকে 11 তে যেতে পারে, 7 এ থাকে তারপরে 11 তে যায়। তো মিথাইল অরেঞ্জের রেঞ্জ কি 7 আর 11 এর মাঝখানে পড়ে? না, পড়ে না। 2.7 থেকে রেড এর 4.7। রেঞ্জ এর মধ্যে পড়ে না, শুধুমাত্র ফেনলফথেলিন যেটা সেটা রেঞ্জ হচ্ছে 8 থেকে 10। তাহলে কোনটা ব্যবহার করব, মিথাইল অরেঞ্জ না ফেনলফথেলিন? ফেনফথেলিন। ফাইন। তাহলে পরীক্ষা কি দিবে জানো? পরীক্ষা বলবে দুইটা একটা ইন্ডিকেটরে একটা কালার রেঞ্জ হচ্ছে 8 থেকে 10 আর একটা হচ্ছে 3 থেকে ধর 5। তাহলে তুই বল এখন কোনটা ব্যবহার করবি উইক অ্যাসিড আর স্ট্রং বেজের ক্ষেত্রে? উইক অ্যাসিডের জন্য 8 থেকে 10। উইক অ্যাসিড স্ট্রং বেজ হইতে হবে কিন্তু আবার। হ্যাঁ, স্ট্রং বেস হতে হবে। আর আর উইক অ্যাসিড উইক বেজ হয় তখন হচ্ছে গ্রাফ এরকম। তাহলে সেটার ক্ষেত্রে কি কোনো রেঞ্জ আছে না একটা সার্টেন পয়েন্টের মধ্যে দিয়ে শাই করে চলে যায় পিকটা শেষ বিন্দু? শাই করে চলে যাবে। একটা পয়েন্ট দিয়ে যায় তাই না? তো ইন্ডিকেটর কি একটা নির্দিষ্ট পয়েন্টে কালার চেঞ্জ করে না একটা রেঞ্জে চেঞ্জ করে? এটা রেঞ্জে চেঞ্জ করবে। তাহলে উইক অ্যাসিড উইক বেজের ক্ষেত্রে কি কোনো ইন্ডিকেটর সুইটেবল হবে নাকি হবে না? হবে না। তাহলে আমি যদি বলি স্ট্রং অ্যাসিড উইক বেজ সেক্ষেত্রে কি ফেনলফথেলিন ব্যবহার করা যাবে? দেবে আরেকবার। স্ট্রং অ্যাসিড উইক বেজ ফেনলফথেলিন ব্যবহার করা যাবে? যাবে। এই বেটা ফেনলফথেলিন তো 8 থেকে 10 এ চেঞ্জ করে, স্ট্রং অ্যাসিড উইক বেজ 3 থেকে 7। ফেনফথেলিন যাবে, কিন্তু মিথাইল অরেঞ্জ মিথাইল রেড যাবে। হ্যাঁ জি ভাই, মিথাইল অরেঞ্জ যাবে। এই যে দেখ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ যে কোনো ইন্ডিকেটর, উইক অ্যাসিড উইক স্ট্রং বেজ ফেনলফথেলিন, স্ট্রং অ্যাসিড উইক বেজ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, রাইট? উইক অ্যাসিড উইক বেজ কোনোটি নয়। বুঝতে পারছি নাকি পারিনি? তাহলে এই প্রশ্নটা আছে অ্যানসার করা যাবে? যাবে। কিভাবে অ্যানসার করবি? তাহলে আগে তোর এই যে এই কাজটা করতে হবে, যে পিকে ইন্ডিকেটরে এই ফর্মুলা লিখে আসতে হবে। এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবি, আইসা দেখাবি যে প্লাস মাইনাস 1 দেখানোর পরে তারপরে এই গ্রাফ আঁকাবি, গ্রাফ আঁকে বলবি যে আচ্ছা ঠিক আছে যাদের রেঞ্জ এর মধ্যে পড়ে তারা কালার ব্যবহার করা যাবে, যেটা পরে তাদেরটা ব্যবহার করা যাবে। শেষ। বুঝছি? জি ভাই, জি ভাই। এবার আয় মিশ্রণ ভিত্তিক অঙ্ক। মিশ্রণ ভিত্তিক অঙ্ক বলতে ধর এরকম একটা প্রশ্ন দিচ্ছে তোকে 40 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 20 ml 0.1 মোলার HCl এর মিশ্রণ, মিক্সচারের পিএইচ কত বা মিশ্রণের প্রকৃতি কিরূপ বা মিশ্রণের ঘনমাত্রা কত, এরকম প্রশ্ন আসে না? এবার ঢাকা বোর্ডের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে তো? মোল সংখ্যা সমান আয়তন ইনটু ঘনমাত্রা, ঘনমাত্রাটা আয়তনটা অবশ্যই লিটারে হইতে হবে, এর বাইরে কোনো কথা নেই। বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, তাহলে 1:1 বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি বানাইছে, রাইট? এই ধরনের ম্যাথ করার সবার প্রথমে কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে এই ধরনের ম্যাথ করার সময় আগে বের করা ক্ষারের ভলিউম মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে ক্ষারের মোল সংখ্যা বের করলাম, আয়তন ইনটু ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা, তাহলে আয়তনটা তো লিটারে কনভার্ট করতে হবে নাহলে তো মোল সংখ্যা হবে না। হবে লিটারে 1000 ইনটু 0.2, তাহলে এটা পাইলাম, আর HCl এরটা পাইলাম হচ্ছে 20/1000 ইনটু 0.1, এটা পাইলাম। এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ক্ষারের মোল সংখ্যা বেশি, n of HCl less than n of sodium hydroxide। তাহলে ক্ষারের মোল সংখ্যা যদি বেশি হয়, এখন তারা তো 1:1 বিক্রিয়া করে, তাহলে 1 মোল ক্ষার 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে যেহেতু অ্যাসিড কম তাহলে 2 × 10⁻³ পরিমাণ অ্যাসিড অবশ্যই 2 × 10⁻³ পরিমাণ ক্ষারকে প্রশমিত করবে, তাহলে বাকি সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু থাকবে? এতটুকু থাকবে না? জি ভাই। তাহলে এখন তুই বুঝতে পারছিস মিক্সচারের ঘনমাত্রা কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের বাকি ঘনমাত্রা মানে মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল ভলিউম।
দুজনের টোটাল ভলিউম কত? আগের ভলিউম ছিল হচ্ছে 40 আর এখন HCl সহ হচ্ছে 20, তাহলে টোটাল ভলিউম 60, তাহলে আলটিমেটলি ঘনমাত্রা পেয়ে গেলাম এত। তাহলে ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল থেকে একটা হাইড্রোক্সিল আসে, তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা 0.1 মোলার, তাই না? জি ভাই। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পিএইচ পিএইচ দুইটাই বের করতে পারবো না? জি ভাই পারবো। পিওএইচ পিএইচ। এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখ, 20 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে HCl এর 40 ml প্রয়োজন হলে HCl এর ঘনমাত্রা কত বের করো? পারবি নাকি পারবি না? এটা কিন্তু করাইছি একটু আগে, জি ভাই পারবো। করে দেয়া আছে। এই জায়গায় এটা করার পেছনে উদ্দেশ্য ছিল একটা সূত্র শেখানো। সূত্রটা কি আসলে এই জায়গায় দেখ, যে এইভাবে করলাম আমরা, ফর্মুলা খাতায় করা যাবে, বাট এই সূত্রটাকে আমরা একটু যদি মডিফাই করি, সোডিয়াম কার্বনেট বাই 1 NaOH বাই 2, এটা কিভাবে লেখা যায়? জি ভাই লিখে যাবে। 2 হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা, 1 হচ্ছে HCl এর তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা শিখাইছি না? জি ভাই আগের ক্লাসে। তাহলে মোল সংখ্যা অফ বেস ইনটু তুল্য সংখ্যা অফ বেস সমান হচ্ছে মোল সংখ্যা অফ অ্যাসিড ইনটু তুল্য সংখ্যা অফ অ্যাসিড, রাইট? জি ভাই। তাহলে এই জায়গায় একটা শর্টকাট সূত্র খাটাবি, যে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা অফ অ্যাসিড সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা অফ বেস। বেসের জায়গায় ধাতু হতে পারে, কারণ অ্যাসিডের সাথে ধাতু বিক্রিয়া করে ক্ষারীয় লবণ হতে পারে। এখন যদি একাধিক অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডের গুলো সামেশন করবে এক পাশে, একাধিক বেস থাকলে বেসের গুলো সামেশন করবে আরেক পাশে। কথা বুঝতে পারছি? জি ভাই। এই জন্য সামেশন দিয়ে সূত্র লিখলাম, রাইট? এবার এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে বলা আছে 20 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 40 ml 0.2 মোলার হবে আর HCl যোগ করা হলো, কিন্তু অতিরিক্ত অ্যাসিড কে আর কি, অতিরিক্ত HCl কে প্রশমিত করতে আরো x মোলার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, তাহলে x = 1। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার সহজ উপায় কি ভাই? দেখ এখানে বেস আছে কয়টা? সোডিয়াম কার্বনেট একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা, তাই না? জি ভাই। ওকে, তাহলে সোডিয়াম কার্বনেট একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা, তাহলে দুইটা বেস আর একটা অ্যাসিড, তাহলে বেস যদি এক পাশে, অ্যাসিড একটা এক পাশে রাখো। তাহলে এখন সূত্র কি ভাই? সূত্র হচ্ছে যে দেখ, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, এটার সাথে সামেশন করব কাটটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ইনটু তার তুল্য সংখ্যা, রাইট? জি ভাই। এখানে অ্যাসিড আছে একটা, তাহলে এই দুটো সমান, অ্যাসিড একটা লিখবো, তাহলে অ্যাসিডের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। তাহলে এখন দেখ, মোল সংখ্যার পরিবর্তে আমি লিখতে পারি আয়তন ইনটু ঘনমাত্রা, আয়তন ইনটু ঘনমাত্রা, আয়তন ইনটু ঘনমাত্রা। তাহলে আমি তো সোডিয়াম কার্বনেটের আয়তন জানি 20 ml, ঘনমাত্রা জানি 0.1 মোলার, তুল্য সংখ্যা 2 জানি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমি জানি না, ভলিউম 10 ml আমি জানি, তার তুল্য সংখ্যা 1 আমি জানি। এই HCl এর ঘনমাত্রা 0.2 মোলার আমি জানি, ভলিউম 40 ml এটাও জানি, আর E of HCl 1 এটাও জানি। এটা 40 ml, এটা 80 ml করি। তাহলে আলটিমেটলি আননোন থাকলে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এটি বের করা যাবে নাকি যাবে না? যাবে, সময় লাগবে। এবার দেখ, ধরে বললাম এটা একটা জিঙ্ক ধাতু, এই জিঙ্ক ধাতুটাকে হচ্ছে আমি এলাম কি করলাম, HCl এ ডিসলভ করছি, ওরা সম্পূর্ণরূপে প্রশমিত করছে। সম্পূর্ণরূপে প্রশমিত করতে আমার 20 ml 0.2 মোলার HCl লাগছে। তাহলে জিঙ্ক ধাতুর ভর কত জানতে, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা দেখলাম যে জিঙ্কের সাথে যদি বিক্রিয়া করে HCl, তাহলে সূত্র যদি মিলাই, তাহলে সমতাকৃত বিক্রিয়া জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, তাই না? তাহলে সমতাকৃত বিক্রিয়া থেকে আমি লিখতে পারি যে জিঙ্কের মোল সংখ্যা বাই তার সহগ সমান HCl এর মোল সংখ্যা বাই সহগ লিখা যাবে। এখন জিঙ্কের যেহেতু ভর বের করতে বলতে, তাহলে জিঙ্কের ভর বের করতে গেলে জিঙ্কের মোল সংখ্যাকে ভর বাই মোলার ভর দিয়ে লেখা যাবে না? কিন্তু আমি HCl এর তো আয়তন ঘনমাত্রা জানি, তাহলে আয়তনটাকে লিটারে কনভার্ট করে ঘনমাত্রা দিয়ে গুণ করলে তার মোল সংখ্যা হয়ে যায় বাই 2, তাহলে এখান থেকে W জিঙ্ক বের হবে, কি রে হবে না? যাবে। পারবি তো নাকি? ওকে, তাহলে জার্ন বিজার্নার আজকে শুরু করবো না, আজকে এই পর্যন্তই থাকলো। এই গ্র্যাজুয়েশন গেল, তারপর আমরা জার্ন বিজার্ন করবো। জার্ন বিজার্নে আমরা একটা লেকচার দিব, জার্ন বিজার্নের পর আমাদের হয়তো বা 3টা লেকচার হয়ে যাবে। আমি খুব স্লো যাচ্ছি, তো এটা এই পর্যন্তই আমরা কাজ করলাম। তো এই হলো ঘটনা।
এখন হচ্ছে ব্যাপার যেটা, সেটা হলো যে আমাদের তো আসলে এই কোর্সটা 3 দিনে শেষ হয়ে যাবে। এটা আসলে একটা প্রমোশনাল কোর্স, এটা তো অলরেডি লিওন জানিসই। তো যারা লাইভ পরবর্তীতে রেকর্ডটা দেখবে আর কি, তাদের জন্য বলছি আমরা জানুয়ারির ফার্স্ট উইক থেকে নতুন একটা কোর্স নিয়ে আসছি। কোর্সটা হচ্ছে অ্যাডমিশন, এইচএসসি 21-এর অ্যাডমিশন, এইচএসসি 22-এর শর্ট সিলেবাস প্লাস তাদেরও অ্যাডমিশন, এবং এইচএসসি 23 যারা, তাদের জন্য একটা দারুণ কোর্স। তারা এটা একই সাথে অনেকগুলা জিনিস পেয়ে যাবে। তারা তাদের একাডেমিক পড়াশোনা, অ্যাডমিশনের পড়াশোনা সব পেয়ে যাবে। তারা হচ্ছে তাদের এইচএসসি 21-এর অ্যাডমিশন হবে, এইচএসসি 21-এর সাথে এই ব্যাচের কানেকশন শেষ হয়ে যাবে, এইচএসসি 22-এর জন্য ডেডিকেটেড করা হবে। দেন 22 যখন বের হয়ে যাবে, 23-এর জন্য ডেডিকেটেড করা হবে। সো আলটিমেটলি এই জন্য কোর্স নাম হচ্ছে কেমিস্ট্রি মাস্টার ব্যাচ বা মাস্টার কোর্স। তো এই কোর্সে এনরোল করার মানে একবার এনরোল করলে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কন্টিনিউয়াসলি তুমি এটা মেম্বার হয়ে যাবা। সো এটা ডিটেইলস হচ্ছে আমরা সবকিছু এই পোস্টের লিংকে দিয়ে দিব। সো সবাই এই রেকর্ডের লিংকে পেয়ে যাবা, লিংকে গেলে সব ডিটেইলস পেয়ে যাবা। কোর্সের এনরোলমেন্ট ফি খুব কম, মাত্র 2000 টাকা আপাতত এই ডিসেম্বর পর্যন্ত এনরোল করলে পরে। আর যারা আমার আগে ব্যাচ, কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য সেটা হচ্ছে, আসলে ব্যাচের ফি হচ্ছে 4000 টাকা, বাট যারা কিনা আমার আগে মানে এখন এই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবে, তাদের জন্য 2000 টাকা 50% ডিসকাউন্ট এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে। আর যারা কিনা আমার পূর্বে কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য 75% ডিসকাউন্ট, তারা 1000 টাকা এই কোর্সে এনরোল করতে পারবে। ওকে, সো বেস্ট অফ লাক।